রহস্যময় পুরাণ কথায় আপনাদের সবাইকে স্বাগতম। সেদিন আকাশ ছিল নির্মল, পূর্ণিমার চাঁদের আলো ঝলমল করছিল। খাতড়ার কমলা সিনেমার হলে আমি আর অমিত রাতের খাবার খেয়ে নাইট শো সিনেমায় গেছি। রাত 8টা থেকে 10:30টার শো। আমার মেসের পার্টনার সেদিন ছিল না। মেস বলতে যা বোঝায় তেমন নয়, পুরনো আমলের বাড়ি। সদর দরজা ঢুকে বরাবর 30 ফুট লম্বা, 6 ফুট প্রশস্ত বারান্দা, সংলগ্ন ডান দিকে দুটি ঘর, 12x10 বা তার বেশি, আর উচ্চতা 11 ফুটের কম নয়। বারান্দার দক্ষিণে বেশ কয়েকটা ধাপ সিঁড়ি নেমে প্রশস্ত নিচু উঠান, যার বাম দিকে কোমর সমান সিমেন্ট বাঁধানো সুগভীর বড় কুয়ো, সঙ্গে জল তোলার দড়ি, বালতি, কপিকল। কুয়োর দক্ষিণ দিকে বাথরুম পায়খানা, আর উঠানের ডান দিকে রান্নাঘর। বাথরুম পায়খানা ও রান্নাঘরের ছাদ বেশ নিচু, 6 ফুট মানুষের মাথা ঠেকে যাবে। কেমন বেশ পুরনো, যেন খানিক বসে গেছে। আর তারপর সবার দক্ষিণে দুটি অপব্যবহারকৃত ঘর ও সরু বারান্দা, নিচু ছাদ, ভাঙাচোরা জানালা, বহুদিনের পুরনো অনুমান হয়। জীর্ণ দুটো দরজার কপাটে তালাচাবি লাগানো থাকত। চারদিক বাড়ির অবশিষ্ট অংশে 8 ফুট প্রাচীর থাকার বাড়ির আশেপাশে বসিত থেকে পৃথক। সেই সময় খাতড়া যা বাড়ি ভাড়া, এত বড় নিরিবিলি বাড়ি ভাড়া বেশ কম ছিল। এ বাড়িতে অনেক দিন কেউ বাস করতো না, ফাঁকাই ছিল। মালিক আমার পার্টনারের একটু পরিচিত নিকট এক গ্রামের বাড়ি। চাষবাস ছিল তার পেশা। এ বাড়ির তার স্ত্রী শ্বশুরের একমাত্র কন্যা। তাই শ্বশুর শাশুড়ির মৃত্যুর পর এ বাড়ি মেয়ে জামাই দখলে ছিল। মেজ বাড়ির পাশাপাশি দুটি ঘরে 2 বন্ধু থাকতাম। বাড়ির ঘর ভাড়া, রান্নার মাসির বেতন আর বিদ্যুতের বিল আধা আধি, আর মাসের খাবার মোট মিলে সংখ্যা হিসাব করে মাস শেষে কার কটা মিল, সেভাবে টাকার ধার্য হবে সিদ্ধান্ত হয়। সবে তখন কিছুদিন এই মেসের বাসিন্দা। অমিত কুলকার্নি থাকতো তাদের ব্যাংকে নিজস্ব লিজ নেওয়ার ঘরে, কম ভাড়ার ফ্যামিলি কোয়ার্টারে। যদিও সে অবিবাহিত, কর্ণাটকের ছেলে, অল্প বাংলা বলতে পারে, ভূতের সিনেমার ভক্ত। সেদিন শো ছিল ওহি ভয়ানক রাত। ভূতের সিনেমা দেখতে যখন হলে ঢুকলাম, চাঁদনি রাত, হালকা হাওয়া ছিল, মনোরম পরিষ্কার আবহাওয়া। কিন্তু হলে শো দেখা 2-2.5 ঘন্টার মাঝে এমন প্রতিকূল ঝড়জল রাতে পরিণত হবে স্বপ্নে ভাবিনি। যদিও ভরা শ্রাবণে আকাশকেও বিশ্বাস করা বোকামি। সিনেমার শো যখন শেষ হলো, হল থেকে বের হয়ে দেখি ঘন ঘন বিদ্যুতের চমক, মেঘের তীব্র গর্জন আর অবিরাম বৃষ্টি। সঙ্গে ছাতা ছিল না। অবাত্য হলের সামনে শেডের নিচে অপেক্ষা করতে হলো। লোডশেডিংয়ের জন্য সারা শহর অন্ধকারে ডুবে আছে। কেবল জেনারেটর কাটা টিম আলো জ্বালা আছে, যার আলো সিনেমার হল থেকে 1-150 মিটারের মধ্যে সীমাবদ্ধ। রাতের শো, আবার ভূতের সিনেমা। মানুষজন বেশ কম, অনেকে ছাতার সঙ্গেই ছিল। কেউ বা বৃষ্টির মধ্যে দৌড়ালো। ভাগ্যবান কারোর বাড়ির লোক ছাতা এনেন, তাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছে। রাত প্রায় 11:30টা। বৃষ্টিটা একটু ধরেছিল। আমরা গুটি কয়েক পাই গেলাম। হতভাগা যে যার মতো বাড়ির দিকে রওনা হলাম। কোরালি মোড়ের ঠিক আগে তার বাড়ির উদ্দেশ্যে ডান দিক বাঁক নিয়ে গুড নাইট জানিয়ে চলে গেল। আরও 2 জন তার অন্য পথে চলে গেল। নির্জন নিশুতি রাত, মেঘে ঢাকা কালো আকাশ, ঘন আধার বর্ষা ভেজা। এত রাতে কেমন যেন একা ভীষণ ভয় করছিল। টর্চ জেলে পুরনো কোর্ট দিকে মেসের পথে হাঁটতে লাগলাম। গার্লস স্কুলের কাজটা বেশ
নিচু রাস্তা। বৃষ্টি হলেই জল জমে, জল নামতে অনেক সময় লাগে। 1 ফুটের কাছাকাছি জল। বৃষ্টিটা আবার টিপ টিপ শুরু হলো। চামড়া সুজলে ভিজে ভারী। এত জলে ভেঙে চলতে বেশ অসুবিধা হচ্ছিল। আর তার চেয়েও বড় সমস্যা, ভয় যেন আমাকে গ্রাস করে ফেলেছিল। সিনেমার কিছু ভৌতিক ভয়ঙ্কর দৃশ্য ভাবার চেষ্টা না করলেও যেন আপনা আপনি মনে চলে আসছে। মানুষ তো দূরে থাক, কুকুর বিড়াল আজ যেন সবাই নিরাপদ আশ্রয় থেকে বের হয়নি। নির্জন নিঃশব্দ পরিবেশে নিজের চলার প্রতিধ্বনি কেউ যেন পিছু নিয়ে মনে হচ্ছিল। বারবার পিছনের দিকে তাকালেই কেমন গা ছমছম করছিল, সারা শরীরের কাঁটা দিচ্ছিল। হঠাৎ কোনো অসমতার গর্তে পা ঢুকে পড়ে যাচ্ছিলাম। কোনো মতে ব্যালেন্স করে নিজেকে রক্ষা করলাম, কিন্তু টর্চটা হাত থেকে রাস্তায় জলে পড়ে গেল। তৎক্ষণাৎ জল থেকে তুললাম, আর জ্বলছে না। অনেক চেষ্টা বিফল হলো। এবার গাঢ় অন্ধকারে টর্চ ছাড়াই টিপি টিপি বৃষ্টির মধ্যেই হাঁটছিলাম। ততক্ষণ আমার নির্জন ফাঁকা মেস বাড়ির কাছে চলে এসেছি। পকেট থেকে চাবির থোকা বার করে সদর দরজার চাবিটি অন্ধকারে অনুমানে ধরে এগোচ্ছি। রাস্তার ডান দিকে ঘন ঘাসে ভর্তি প্রাঙ্গণ, তারপর মেজবাড়ির সদর দরজা। সদরের চাবি খুলে বাহিরের এক কড়াই তালাটা ঝুলিয়ে লাগালাম। অন্ধকারে হাতরে আমার শোবার ঘরের চাবি অনুমানের হাতে ধরলাম। অকেজো টর্চ বাম হাতে এমনভাবে ধরলাম যেন বাড়ির ভিতরে কেউ মানুষ বা অশরীরী থাকলে অনন্ত একটা প্রতিরোধ করতে পারি। আচমকা দরজা খুলে দ্রুত আমার শোবার ঘরের দরজার দিকে ধাবিত হলাম। কেমন যেন বাদুড় বা ওই জাতের কিছু ঝটপট শব্দে উড়ে গেল। তীব্র আতঙ্ক আর ভয়ে দেখার চেষ্টা করার মতো আমার পরিস্থিতি ছিল না। ভাগ্য ভালো, ঠিক ঘাটে লেগে চাবি খুলল। ঘরে ঢুকেই খিল লাগালাম। ঘন কালো অন্ধকার, ঘরে ভীষণ ভয় হচ্ছিল। মানুষ নয়, কোনো ভয়ঙ্কর দর্শন বা আকৃতির ভূত পেট নেই তো? টেবিল হাতরে দেশলাই জ্বালিয়ে মোমবাতি ধরিয়ে যেন নিশ্চিত হয়েছি কোনো ভূত প্রেত অনন্ত ঘরের ভিতরে নেই তো। তখনই আমার ঘরের দরজার বাইরে কেউ যেন তীব্র আঘাতে ধাক্কাধাক্কি শুরু করলো। দরজার ভীষণ মজবুত, তবু মনে হচ্ছিল ভেঙে যাবে। কেমন ভয়ে কাঁপুনি ধরেছে। খাটে উঠে মোমবাতির আলো নিভিয়ে নীরবে অন্ধকারে চুপচাপ বসে রইলাম। দেশলাই হাতে রাখলাম। ধাক্কাধাক্কির বন্ধ হয়েছিল। সদর দরজার কপাট ভয়ে লাগাতে ভুলেই গেছি, খেয়াল হলো। কিন্তু আবার আমার শোবার ঘরের কপাট খুলে সদরের দরজা লাগাবার সাহস আমার ছিল না। ভাবলাম, তবে কি কোনো দুষ্ট লোক বা চোর ডাকাত সদর খোলা পেয়ে ঢুকেছে, বা এখনও আছে? সহসা আবার শব্দ। মনে হলো সদর দরজা কেউ ধাক্কাধাক্কি করে ভেঙেই দেবে। চুপচাপ অন্ধকারে নীরবে বসে আছি। নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ কেমন জোরে মনে হচ্ছে। একটু পরে কেমন এক আর্তনাদ চিৎকার। আমি হঠাৎ চমকে উঠলাম। কুকুরছানা না বিড়াল না মানুষের বাচ্চা, ঠিক ঠাহর করতে পারছিলাম না। আমাদের গ্রামে জাগ্রত বা ঈশানেশ্বর পুষ্প মাদুলিতে ভরে দিয়েছিল। লাল সুতোর তাবিজের মতো বাম হাতের বাহুতে বেঁধে দিয়েছিলেন। এসবে আমার আস্থা থাক আর না থাক, মায়ের বিশ্বাসে আঘাত না দিতে এই লাল সুতোর বাঁধা মাদুলিতে ভরা বাবা ঈশানেশ্বর পুষ্প ধারণ করে থাকতাম। আজ আমি এই মাদুলি পুষ্প চেপে ধরেই বাবা ঈশানেশ্বরকে আকুলভাবে ডাকতে লাগলাম। কিছুক্ষণ পর কান্নার আওয়াজ ক্ষীণ হতে হতে থেমে গেল। অবসন্ন ক্লান্ত শরীরের বিছানার উপর বসে বসেই কেমন ঘুমিয়ে গিয়েছিলাম। আবার আমার ঘরের দরজা তীব্র ধাক্কাধাক্কি শব্দে ঘুম ভেঙে গেল। একটু পর থামল। ঘুম আর আসে না। ভোরের আলো ঘরের পশ্চিম দিকের জানলার ফাঁক দিয়ে ক্রমশ স্পষ্ট হচ্ছিল। ভোরের পাখির ডাক শোনা যাচ্ছিল। অনেক বেলা হলো, তবু দরজা খুলতে কেমন যেন
ভয় ভয় করছিল। বাথরুম যাওয়ার ভীষণ জরুরি, টনটন করছে। তবুও সব কষ্ট সহ্য করে নীরবে বসেছিলাম। ঘড়িতে সকাল 8টা। রান্নার মাসি দরজার কড়া নেড়ে বাবু বাবু বলে হাঁকের আওয়াজ দ্রুত কপাটে খুলে সদর দরজা খুলে দিই। পরক্ষণে খেয়াল হলো আমি তো কাল রাতেই সদর দরজার কপাট বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। কে দরজা লাগালো, খিল দিল? তবে কি কেউ বাড়ির ভিতরে আছে? রান্নার মাসি বাপুরে তীব্র ভয়ার্ত চিৎকারে ছুটে তার নিকট গেলাম। মাসি কেমন নির্বাক ভয়ার্ত মুখে দেখালো রান্নাঘরের এক কুকুরছানার হাত খাওয়া মৃতদেহ, পেটে নাড়ি ভুড়ি বের হয়ে আছে। গতরাতে করুণ কান্না, আর্ত চিৎকার। তবে এই করছিল, মাথায় কোনো কাজ করছিল না। কে সে? এই কুকুরের বাচ্চাকে জ্যান্ত খেলো? আমার ঘরে ধাক্কাধাক্কি করলো, একবার নয় দুবার। আর কেই বা সদর দরজার বন্ধ করে ভিতর থেকে খিল দিল? রান্নার মাসিকে সব রাতের ঘটনা বলেই দিলাম। কেমন ভয়ে বিবর্ণ মুখে বাড়ির থেকেই সে চলে গেল, আর এই বাড়ির কাজে আসেনি। আর আমি এই দিনেই এই মেজ বাড়ি ছেড়ে অন্য মেসে পালাই। দুদিন পর আমার পার্টনার এলে সব বলে সেও বাড়ি ছেড়েছিল। এ ঘটনার কোনো সদুত্তর আজও পাইনি।